আগরপাড়ায় প্রদীপ করের মৃত্যুর জন্য সরাসরি মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার এবং অমিত শাহকে দায়ী করছেন অভিষেক। মৃত্যু নিয়েও রাজনীতি হচ্ছে। দেখুন, প্রদীপ করের মৃত্যুর ঘটনাটা যেভাবে সামনে এসেছে তা অত্যন্ত উদ্বেগজনক। যদিও নানা রকমের খবর পাওয়া যাচ্ছে, উনি তো মারা যাওয়ার সময় সুইসাইড নোটে যত জানা যাচ্ছে এসআইআরের কে কেন্দ্র করে ওনার একটা দুশ্চিন্তার কথা বলেছেন। এটা তো মিথ্যে নয়, যদি এই খবর যে আমরা শুনেছি যদি সত্যি হয়ে থাকে। আবার আজকে শোনা যাচ্ছে 2002-এর আগের লিস্টে নাকি ওনার নাম ছিল। তা যদি হয়ে থাকে সেক্ষেত্রে ওনার এতটা প্যানিকই বা কেন করলেন, এর পেছনে আবার অন্য কোনো রহস্য আছে কি না সেটাও জানতে হবে। কিন্তু একজন সহনাগরিকের এইভাবে মারা যাওয়াটাকে তো যাচাই না করে আমাদের কারোরই মেনে নেওয়া উচিত নয়। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এখন এইটাকে নিয়ে এই রাজনীতি করেন, তাহলে ওনাকেও আমার মনে হয় কোনো একটা জায়গায় প্রশ্নের উত্তর দিতে হবে যে আলটিমেটলি তো এসআইআরটা করবে আপনার পিসির কর্মচারীরা। সুতরাং আপনার পিসি এত ভাষণ দিলেন যে আমি থাকতে বাংলা এসআইআর হবে না, কোনো চিন্তা নেই, ইত্যাদি ইত্যাদি। তাহলে আপনার পিসির প্রতি বা একজন মানুষের কী ভরসা আছে যে এসআইআর ঘোষণা করার কয়েক ঘন্টার মধ্যে একজন মানুষ আত্মহত্যা করে ফেললেন? সুতরাং এক্স্যাক্টলি ঘটনাটা কী সেটা আমাদেরকে জানতে হবে। এসআইআর আবহে এবার জাস্টিস ফর প্রদীপ স্লোগান অভিষেকের। এসআইআর নিয়ে আশ্বাস জোগাতে 4 তারিখ থেকে রাস্তায় থাকবেন বলে ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। উনি 4 তারিখ থেকে রাস্তায় থাকবেন মানে উনি যখন যে রাস্তায় থাকবেন সেই রাস্তায় লোকজন যেন ঘড়ি, পার্স, মোবাইল সামলে চলাফেরা করেন, আমরা এইটুকুই বলতে পারি। আর উনি হচ্ছে জাস্টিস ফর প্রদীপ কর স্লোগান দিয়েছেন। দেখুন, ও বেসিক্যালি একটা গরুচোর, কয়লাচোর, চাকরিচোর তো ছিলই, আমরা জানতাম, কিন্তু ও একটা স্লোগান চোরও, সেটা আজকে জানলাম। জাস্টিস ফর আরজি করের থেকে চুরি করে একটা স্লোগান বানিয়ে দিয়েছে জাস্টিস ফর প্রদীপ কর। ওর এত ভাড়াটে বাহিনী আছে, হ্যাঁ, প্রশান্ত কিশোর থেকে শুরু করে আইপ্যাক থেকে শুরু করে কত কিছু আছে ওর। কদিন আগে আবার দেখলাম বিজ্ঞাপন দিয়েছে ডিজিটাল যোদ্ধা। তো ডিজিটাল যোদ্ধা পুষে, এত এজেন্সি পুষে, হ্যাঁ, ওর নিজের মোটা মাথায় কোনো অরিজিনাল স্লোগান আসবে না সেটা আমরা জানি, কিন্তু এই যে এত ভাড়াটে লোক পুষেছে তাদের মাথাতে সবাইকে নিয়ে একটা অরিজিনাল লাইন বার করতে পারলো না। জাস্টিস ফর আরজিকর থেকে চুরি করে স্লোগান বানাতে হচ্ছে। আর কি বলবো এদেরকে নিয়ে কথা। পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে ইডি ব্যবসায়ীর গুদাম থেকে উদ্ধার করেছে 1.5 কোটি টাকা। লেকটাউনের বাড়ি থেকে 10 কোটি টাকা সোনার গয়না উদ্ধার। ব্যবসায়ীর সঙ্গে শাসক নেতাদের যোগ পাচ্ছে ইডি। আবার ভোটের আগে কি দুর্নীতি ইস্যুতে বেকায়দায় পড়তে চলেছে তৃণমূল? এবং পুরসভায় চাকরি দেওয়ার জন্য যে শাসক নেতাদের সঙ্গে যোগাযোগ থাকতে হয়, এইটা আবিষ্কার করার জন্য এত মাথায় বুদ্ধি নিয়ে ইডির অফিসার হতে হয়? এটা অন্নপ্রাশন হয়েছে গতকাল, যা সেই বাচ্চাও জানে যে পুরসভা যেখানে চালাচ্ছে একটা পলিটিক্যাল পার্টি, তো সেই পলিটিক্যাল পার্টির নেতারা ছাড়া পুরসভায় নিয়োগ হবে না। তার জন্য ইডি সিবিআই পোষা হচ্ছে লোকের ট্যাক্সের টাকায়। যে ব্যবসায়ীর কাছ থেকে পুরো নিয়োগ দুর্নীতির টাকা পাওয়া গেছে, সেই ব্যবসায়ী কি কোনো পুরসভার চেয়ারম্যান? সেই ব্যবসায়ীর হাতে কি রিক্রুটিং পাওয়ার রয়েছে? তার মানে বোঝাই তো যাচ্ছে যে এরা ইন্টারমিডিয়ারি, এরা একটা লোকের থেকে টাকা নেয় আর একটা লোককে টাকা দেয়, মাঝখানে এরা কিছু কাটমানি রাখে, এই করে চাকরিগুলো বিক্রি হয়। তো ব্যবসায়ীদের বাড়ি থেকে টাকা পাওয়া যায়। কদিন আগে আপনাদের মনে আছে, 2 বছর আগে এরকম হলো খিদিরপুরে একজনের কাছ থেকে, সে নাকি ওই বেআইনি বেটিং সিন্ডিকেট আর কল সেন্টার চালাচ্ছিল, কোটি কোটি টাকা পাওয়া গেল। সে ববি হাকিমের লোক, কিন্তু ববি হাকিমকে আজ পর্যন্ত তার জন্য জিজ্ঞাসাবাদ করা হলো না। সুতরাং যাবতীয় তদন্ত যদি এই কতগুলো চ্যাংড়াতে এসে থেমে যায়, কতগুলো এই সমস্ত ছোলার ডালে এসে আটকে যায়, আর সত্যিকারের মাথার উপর যে নেতাগুলো বসে আছে তাদেরকে যদি ইডি সিবিআই স্পর্শ না করে, তাহলে কি মানে আছে বলুন তো এই সমস্ত টাকার বাজেয়াপ্ত হওয়ার? আমরা তো টাকা বাজেয়াপ্ত চাই না, আমরা তো চাই চোর নেতাগুলো বাজেয়াপ্ত হোক। 26-এর ভোটে তৃণমূল আর বিজেপিকে হারাতে জোট ছাড়া কোনো বিকল্প নেই। কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকে সামনে রেখে তা অধীর চৌধুরী আর সেলিম স্পষ্ট করে দিয়েছেন। কিন্তু আমরা বিগত বছরগুলোয় দেখেছি ভোটে জোট নিয়ে তো কোনো বিশেষ লাভ হয়নি। এবারে কি জোট লাভের মুখ দেখতে পারে? এবং শুধু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার আগের দিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করে কোনো লাভ হয়নি। সুতরাং যতক্ষণ পর্যন্ত না সাফল্য আসছে ততক্ষণ পর্যন্ত আপনাদের মনে হবে কোনো লাভ হয়নি। আবার যখন সাফল্য আসবে তখন আবার মনে হবে যে না, এই সিদ্ধান্তটা সঠিক ছিল। আমাদের পার্টির জায়গা থেকে আমাদের বোঝাপড়া বরাবর খুব পরিষ্কার। আমরা চাই সমস্ত গণতান্ত্রিক শক্তি একসঙ্গে লড়াই করুক পশ্চিমবাংলায়। কংগ্রেস অবশ্যই আমাদের দেশের এবং আমাদের রাজ্যের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক একটা পলিটিক্যাল পার্টি, ধর্মনিরপেক্ষ একটা রাজনৈতিক দল। আমরা অত্যন্ত সম্মানের সঙ্গে তাদের সঙ্গে জোট চেয়েছি, আমরা আন্তরিকভাবে করেওছি, তারাও করেছেন। আজকে অধীর চৌধুরী এবং শুভঙ্কর সরকার তারা একে অপরকে কী বার্তা দেবেন সেখানে তো আমার বলার কিছু নেই, সেটা তাদের দলের অভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু আমাদের পার্টির জায়গা থেকে আমাদের বোঝাপড়া অত্যন্ত স্পষ্ট এই প্রশ্নে ছিল, আছে, থাকবে। কিন্তু আপনাদের পার্টি বা বামফ্রন্ট এরা নওশাদকে কোনো উত্তর দিচ্ছে না। তিনি জোট চেয়ে চিঠির পর চিঠি পাঠিয়ে যাচ্ছেন।
তো নওশাদের পক্ষ থেকে তো অনেক চিঠির পর চিঠি আমি জানি না, 2টো চিঠি দিয়েছেন আমি জানি। নওশাদের সঙ্গে তো আমাদের স্বাভাবিক একটা জোট ছিলই এবং সেটা আমাদের দিক থেকে আমরা রক্ষা করতে চেয়েছিলাম। নওশাদও যে কখনো চাননি এমন নয়। আমি ইনফ্যাক্ট আমি কিছুদিন আগেও একটা জায়গায় দেখলাম ওনাকে পরিচয় করানো হচ্ছে আইএসএফ বিধায়ক হিসেবে, উনি থামিয়ে দিয়ে বলছেন যে না আমি আইএসএফ বিধায়ক নই, আমি সংযুক্ত মোর্চার বিধায়ক, আমাকে সংযুক্ত মোর্চার সব দল মিলে জিতিয়েছে, সবাই মিলে জিতিয়েছে। সুতরাং তার জায়গা থেকেও এটা ছিল, কিন্তু মাঝে লোকসভা ভোটের সময় যে ঘটনাগুলো ঘটলো তাতে এই স্বাভাবিক প্রক্রিয়াটা কিছুটা ধাক্কা খেয়েছিল। কিন্তু আমরা নিশ্চয়ই চাই, যখন আমরা বলি যে সবাই একসঙ্গে লড়াই করুক, সেই সবাইয়ের মধ্যে অবশ্যই আইএসএফ নওশাদ সিদ্দিকী তিনিও পড়েন। যখন তাকে অন্যায়ভাবে তৃণমূল কংগ্রেসের সরকার গ্রেপ্তার করেছে, জেল খাটিয়েছে, তখনও খালি রাজনৈতিক লড়াই নয়, আইনি লড়াইয়েও নওশাদের পাশে বামপন্থী আইনজীবীরাই ছিলেন, বিকাশ ভট্টাচার্য থেকে শুরু করে বাকিরা ছিলেন, ভবিষ্যতেও তারা থাকবেন। সুতরাং আমরা নিশ্চয়ই চাই যে এই সম্পর্কটা সামনের দিকে এগোক। কিন্তু আবার লোকসভার সময় যেটা হয়েছে, আমি এখন তার মধ্যে খুব বেশি করে যেতে চাইছি না, কিন্তু সেইটাও তো মানে এক কথায় মিথ্যে হয়ে যায় না। যদিও সেটাকে ওভারকাম করে তার পরবর্তীকালে আবার বাই ইলেকশনে আমরা একসঙ্গে লড়েছি, আইএসএফ প্রার্থীকেই আমরা সমর্থন করেছি উত্তর 24 পরগনায়, সবই হয়েছে। সুতরাং নিশ্চয়ই এক্ষেত্রে আমাদের আলোচনা এগোবে। এপিডিআর সহ বেশ কয়েকটি সংগঠন অভিযোগ করছে যে তারা সমাজ মাধ্যমে নো এনআরসি নো এসআইআর প্রচার করায় পুলিশ তাদের অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে, তাদেরকে হেনস্থার মুখে পড়তে হচ্ছে। দেখুন, এখনও পর্যন্ত কয়েকজনের অ্যাকাউন্ট বন্ধ করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। যেখানে তৃণমূল নিজে এসআইআরের বিরুদ্ধে বড় বড় কথা বলছে, সেখানে এসআইআরের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে মানুষের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ। কিন্তু এত খালি অ্যাকাউন্ট বন্ধ করা। নো এনআরসির কথা বললেন, এনআরসির বিরুদ্ধে লড়াই করেছিল বলে আনিস খানকে খুন করেছিল তৃণমূল। কোনো বিজেপি কিন্তু ক্ষমতা হয়নি বাংলায় এসে একটা ছেলেকে এনআরসির বিরুদ্ধে কথা বলার জন্য খুন করে যাওয়ার। তৃণমূল খুন করেছিল। জলঙ্গিতে এনআরসির বিরুদ্ধে পথ অবরোধ চলছিল বলে গুলি করে খুন করেছিল এনআরসির বিরুদ্ধে লড়াই করা মানুষদেরকে তৃণমূলের সরকার। সুতরাং এতে যারা আজকে নতুন করে অবাক হচ্ছেন, কিন্তু তৃণমূলের এই চেহারা আমরা জানি। এদের রাজনীতি হচ্ছে প্রথমে সাপ হয়ে দংশাবো, তারপর ওজা হয়ে ঝাড়বো। একদিকে বাংলায় ভোট জেতার জন্য বাংলার গণতান্ত্রিক মানুষ, বাংলার ধর্মনিরপেক্ষ মানুষ, সংখ্যালঘু মানুষ, তাদের একটা অংশের ভোট পাওয়ার জন্য তৃণমূল সব বড় বড় কথা বলবে, কিন্তু এসআইআর থেকে শুরু করে এনপিআরের কাজ সবচেয়ে মন দিয়ে তৃণমূলের সরকার করবে। এনপিআরের সময় আমরা দেখিনি অমিত শাহ দপ্তর থেকে ধন্যবাদ জানানো হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি দিয়ে নবান্নে, যে বড় রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে ভালো এনপিআরের কাজ সবার আগে আপনারা শেষ করেছেন। এই যখন এসআইআরের প্রস্তুতি দেখতে ইলেকশন কমিশনের টিম প্রথম আসলো, তারা প্রেস কনফারেন্স করে আপনাদেরকে বলেনি যে পশ্চিমবাংলায় এসআইআর করার প্রস্তুতি সবচেয়ে ভালো হয়েছে অন্যান্য রাজ্যের থেকে? সুতরাং তৃণমূলের সরকার এই কাজগুলো এইভাবেই করে, আগেও করেছে, আজও করছে, ভবিষ্যতেও করবে। তাই আমরা মনে করি যদি আরএসএস মুক্ত বাংলা করতে হয়, তাহলে আরএসএসের ভাড়া করা 2টো টিমকেই হারাতে হবে। আরএসএসের টিমে বিজেপি, আরএসএসের টিম বি তৃণমূল, দুটোকেই হারাতে হবে। কোচবিহারের দিনহাটায় আরও একজন ব্যক্তি, তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন। বেডে শুয়ে শুয়ে তিনি বলেছেন যে 2002 সালের আগের নাম যেটা, এখন আর নামের সঙ্গে তাতে একটা বানানের গরমিল আছে, তাই আমি ভয় পেয়ে বিষ খেয়ে নিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় উদয়ন গুহকে এক্ষুনি সেখানে যেতে বলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন না যে বাংলায় উনি বেঁচে থাকতে এসআইআর হবে না? তা আমি তো বুঝতে পারছি না উনি বেঁচে আছেন না মরে টরে গেছেন। আমরা চাই না যে উনি মরে যান, উনি দীর্ঘজীবী হন, কিন্তু যবে থেকে এসআইআর ঘোষণা হয়েছে তবে থেকে ওনাকেও আর খুঁজে পাচ্ছি না। আর মাঝখান থেকে একজন মানুষ আত্মহত্যা করলেন, আর একজন মানুষ আত্মহত্যা করতে চাইছেন। দেখুন, এসআইআর তো পশ্চিমবাংলায় হাতে কলমে এসআইআরের কাজ করবে মমতা ব্যানার্জির কর্মচারীরা, সরকারি কর্মচারীরা। বিহারে বিজেপি যা করতে পেরেছে বাংলায় তো করতে পারার কথা নয়, কেননা বিহারে বিজেপি নিজের গভর্নমেন্ট, ওরা যা চেয়েছে ওদের কর্মচারীরা তাই করেছে। কিন্তু বাংলায় তো এসআইআর হবে পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের হাতে। নাম থাকলে মমতা ব্যানার্জির কর্মচারীরা নাম রাখবেন, নাম না রাখলে তারা রাখবেন না। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যদি মানুষের সেই আস্থা থাকে, তাহলে এই ঘটনাগুলো যে ঘটছে কেন? আমরা মানুষের কাছে আবেদন করছি, আপনারা এটা করবেন না। যারা যারা প্যানিক করছেন, করার যথেষ্ট কারণ রয়েছে। এই আতঙ্ক ছড়ানোর জন্যই বিজেপি এই কাজটা করছে। এরা 10টা লোককে বাদ দেবে, আরও 100টা লোককে আতঙ্কিত করবে, এটাই এদের রাজনীতি করে। ওরা ওদের সুবিধা মতো একটা ভোটার লিস্ট তৈরি করতে চায়। কিন্তু আমরা বামপন্থীরা সরকারে নেই আজকে, কিন্তু আমাদের সীমিত ক্ষমতায় আমরা পাশে আছি। আমরা আমাদের পার্টি থেকে ইতিমধ্যে বলা হয়েছে, গোটা বাংলায় যে কদিন এসআইআরের প্রক্রিয়া চলবে, সিপিআইএমের প্রতিটা পার্টি অফিস আমাদের পশ্চিমবাংলায় আগামী 1-1.5 মাস, খালি আমাদের পার্টি অফিস নয়, প্রতিটা আমাদের পার্টি অফিস হচ্ছে ভোটার সহায়তা কেন্দ্র। আমাদের প্রতিটা পার্টি অফিসে সেই এলাকার 2002 সালের ভোটার লিস্ট থাকবে। যে কোনো মানুষ যোগাযোগ করুন, আপনার কোথায় কোন কাগজে সমস্যা হচ্ছে না হচ্ছে, কোথায় আটকাচ্ছে আমাদেরকে জানান, আমরা ব্যবস্থা করব। ইলেকশন কমিশনের বিএলওরা যেখানে যেখানে যাবে, যে বাড়িতে যাবে, আমাদের বিএলএ যারা বুথ লেভেল এজেন্ট যারা আছে, তারা সেই পরিবারের সঙ্গে তাদের বিএলওদের সঙ্গে তারাও যাবে। কোনো জায়গায় যদি কোনো বিএলও কোনো উল্টোপাল্টা কাগজ চাই কাউকে হেনস্থা করতে চায়, সেখানে আমাদের লোকেরা আছে, তারা আটকাবেন সেটা। আপনারা প্যানিক করবেন না। বাংলার একজন মানুষও, তিনি যদি আমাদেরকে জীবনে ভোট না দিয়ে থাকেন, যদি ভবিষ্যতেও কখনো ভোট না দেন, তাহলেও যেন তার নাম এসআইআর থেকে বাদ না যায়, তার দায়িত্ব আমাদের।
আমরা সেই দায়িত্ব পালন করব। কিন্তু আমরা জানি একটা অপদার্থ বিজেপির দালাল একটা গভর্নমেন্ট রয়েছে, কিন্তু ওদের ওপর ভরসা নেই বলে নিজের জীবনে এত বড় সিদ্ধান্ত নেবেন না বাংলার মানুষের কাছে আমাদের আবেদন। শুভেন্দু অধিকারী বারবার বিএলওদের হুঁশিয়ারি দিয়েছেন, আজকেও তিনি বলেছেন যদি কাজ ঠিক না করেন তাহলে বিহারে 52 জন বিএলওর যে পরিণতি হয়েছে আপনাদের তাই পরিণতি হবে। আরে পশ্চিমবাংলায় শুভেন্দু অধিকারী কী পরিণতি হয় 7 মাস পরে দেখব। বড় বড় বাতেলাবাজি, ওর রাজ্য সভাপতি জেপি নাড্ডা পশ্চিমবাংলায় যে মার খেয়ে বাড়ি চলে গেল, কী পরিণতি হলো যারা মারলো? 3 জন আইএএস আইপিএস অফিসারকে ডেকে পাঠালো দিল্লি, মমতা বলে দিল যাবো না, তো তারা গেল না। কী করলো শুভেন্দু অধিকারী? চারানার বাতাসা তারা হওয়ার ক্যাশ মেমো বড় বড় কথা বলে। রামপুরহাটে তৃণমূল কাউন্সিলর ধর্ষণে অভিযুক্ত, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ। এটাই তো তৃণমূল কংগ্রেস, ধর্ষকদের পার্টি। দর্শকদের পার্টি ধর্ষণ করেছে। ওদের সোনার টুকরা ছাত্রনেতা মনোজিৎ মণ্ডল থেকে শুরু করে ওদের কদিন আগে দেখলেন এনআরএসের এক কর্মচারী, তৃণমূলের সে কর্মী, সে এসএসকেএম এসে শ্লীলতাহানি করছে। ওদের সন্দীপ ঘোষের বদান্যতায় ধর্ষণের সিন্ডিকেট চলতো, র্যাকেট চলতো আরজি করে। রাত্রিবেলা মহিলাদেরকে, ছাত্রীদেরকে হোস্টেলের রুমে ডেকে মোলেস্ট করা হতো। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে শেখ শাহজাহান মহিলাদেরকে এনে পার্টি অফিসে 3 রাত 4 রাত ধর্ষণ করে বাড়িতে ফেরত পাঠাতো ওই শিবু হাজরা শেখ শাহজাহান। দর্শকদের পার্টি, তার নেতা ধর্ষণ করেছে, এটাই তো স্বাভাবিক। এই না হলে তৃণমূল।